মহাবিশ্বের বয়স কত? মহাবিশ্বের বয়স 13.8 বিলিয়ন বছর। 138-এর পর 8টা শূন্য, অর্থাৎ আজ থেকে 13,800,000,000 বছর আগে ঘটেছিল বিগ ব্যাং। সংখ্যাটা এতই বড় যে আসলে ব্যাখ্যা করা কঠিন। 30-40 মিলিয়ন বছর এদিক সেদিক হতে পারে, ব্যাপার না, ওটাকে খুচরো হিসাব ধরে নিন। খুচরো বলছি কেন? আপনার কখনো মাথায় এসেছে যে 1 মিলিয়ন আর 1 বিলিয়ন সেকেন্ডের মাঝে 31 বছরের পার্থক্য আছে? 1 মিলিয়ন সেকেন্ড মানে হচ্ছে 12 দিন, আর 1 বিলিয়ন সেকেন্ড মানে হচ্ছে 31 বছর। আমরা যে ক্যালেন্ডারের কথা বলতে যাচ্ছি তাতে এটা বিন্দু পরিমাণ সময়ও না। বিগ ব্যাং এর মুহূর্তটা হচ্ছে আমাদের জানা সবচেয়ে সুদূর অতীত। এখন সেই বিগ ব্যাং থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত যদি 1 বছরের একটা ক্যালেন্ডারে আবদ্ধ করা যায় তাহলে কেমন হয়? যদি মহাবিশ্বের জন্ম থেকে বর্তমান পর্যন্ত সময়কে 1 বছর ধরা হয়, তবে এই স্কেলে মহাবিশ্বের ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনাবলী সময়ানুক্রমিকভাবে সাজানো হলে কালের পরিক্রমায় আমাদের অবস্থান সহজেই অনুমান করা যাবে। বিখ্যাত মার্কিন জ্যোতির্পদার্থবিজ্ঞানী কার্ল এডওয়ার্ড সেগেন ঠিক তাই করলেন। তিনি মহাবিশ্ব সৃষ্টির দিন থেকে শুরু করে এই মুহূর্ত পর্যন্ত সুদীর্ঘ সময়কে 1 বছর ধরে নিয়ে একটি ক্যালেন্ডার তৈরি করলেন, যার নাম দেওয়া হলো কসমিক ক্যালেন্ডার বা মহাজাগতিক বর্ষপঞ্জি। কসমস হলো যা ছিল, যা আছে আর যা থাকবে। ঠিক এই কথা দিয়ে শুরু করেছিলেন কার্ল সেগান তার বিখ্যাত টিভি সিরিজ কসমস। The cosmos is all that is, forever was, forever will be. কার্ল এডওয়ার্ড সেগান শুধু একটা নাম নয়, তিনি সকল বিজ্ঞান শিক্ষার্থীদের জন্য একটা অনুপ্রেরণা। আমাদের আজকের গল্প কার্ল সেগানকে নিয়ে, তার কসমিক ক্যালেন্ডারকে নিয়ে, যিনি সত্যিকার অর্থে একজন মহাজাগতিক যাত্রী। আমরা নিশ্চিত একটি মহাবিস্ফোরণের মাধ্যমে বর্তমান মহাবিশ্বের সৃষ্টি হয়েছিল, কিন্তু এর মাধ্যমেই মহাবিশ্বের প্রথম জন্ম হয়েছে, নাকি মহাবিস্ফোরণ এমন এক প্রক্রিয়া যার মাধ্যমে আগের সব তথ্য ধ্বংস হয়ে নতুন স্থান কালের সৃষ্টি হয়, সেটা এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না। বিজ্ঞান এখন এতটাই উন্নত যে আমরা এখন জানি আমাদের পৃথিবীর বয়স কত, অথবা আমাদের নক্ষত্র সূর্যের বয়স কত। কিভাবে চাঁদের সৃষ্টি হলো তাও দেখিয়েছে বিজ্ঞান। আর মাত্র যে 500 কোটি বছর আয়ু বাকি আছে সূর্যের, এটাও জানি এখন। ঠিক একইভাবে বিজ্ঞান মহাবিশ্বের বয়সও জানতে পেরেছে জ্যোতির ও তাত্ত্বিক পদার্থবিজ্ঞানের মাধ্যমে। আমাদের শুরুটা হবে বিগ ব্যাং থেকে। বিগ ব্যাং এর আগে কি অবস্থা ছিল তা বিজ্ঞানী এখনো নিশ্চিত নয়। সুতরাং কৃষ্ণ গহ্বর থেকেই এই ক্যালেন্ডারের যাত্রা শুরু, আর নিশ্চিতভাবেই তা জানুয়ারির 1 তারিখ। এখন প্রশ্ন হচ্ছে 13.8 বিলিয়ন বছরকে 365 দিনে আবদ্ধ করতে হলে নিশ্চয়ই আমাদের স্বাভাবিক 60 সেকেন্ডে 1 মিনিট বা 24 ঘন্টায় 1 দিন হিসেবে সাজানো যাবে না। সুতরাং আগে সেই হিসাবটা মাথায় ঢুকিয়ে নেই। কসমিক ক্যালেন্ডারের হিসেবে 1 মহাজাগতিক বছর হচ্ছে পৃথিবীর 13.8 বিলিয়ন বছরের সমান। মহাজাগতিক 24 ঘন্টা বা 1 দিন পৃথিবীর 3,75,000 বছরের সমান। পৃথিবীর 15,60,000 বছরের সমান হচ্ছে মহাজাগতিক 1 ঘন্টা, আর বাকি রয়ে গেল মহাজাগতিক 1 সেকেন্ড, যেটা হলো পৃথিবীর 430 বছরের সমান। আবার ফিরে আসি বিগ ব্যাংয়ে। ফিরে আসি কসমিক ক্যালেন্ডারের জানুয়ারির 1 তারিখে। ঠিক রাত 12টার সময় ঘটে সেই মহাবিস্ফোরণ। মহাবিশ্বের প্রথম সেকেন্ড শুরু হলো সময় ও কালে, শুরু হলো মহাবিশ্বের সম্প্রসারণে। এই মহাজাগতিক অগ্নিগর্ভ থেকে বিস্ফোরণ শুরু হলো, মহাবিশ্ব প্রসারিত হতে থাকলো, আর তৈরি হতে শুরু করলো সকল শক্তি আর পদার্থ। কসমিক ক্যালেন্ডারে আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ডিসেম্বর মাস, বিশেষ করে ডিসেম্বরের 31 তারিখ। তাই জানুয়ারি থেকে নভেম্বর আমরা একটু দ্রুত বিশ্লেষণ করে ডিসেম্বরের দিকে যাব বিশদ বর্ণনায়। তো মহাবিশ্বের সৃষ্টি তো হলো 1 জানুয়ারি। এর পর কি হলো? মহাবিশ্ব জুড়ে ছুটতে শুরু করলো একদম বিশুদ্ধ শক্তি। 14 জানুয়ারিতে ঘটে এখন পর্যন্ত জানা সবচেয়ে পুরনো গামারশ্মির বিস্ফোরণ। 22 জানুয়ারি অর্থাৎ প্রায় বিলিয়ন বছর পর মহাবিশ্বের সৃষ্টি হলো প্রথম গ্যালাক্সি। যাবতীয় গ্যাস সমবেত হতে শুরু করলো, সৃষ্টি হলো এক গুচ্ছ নক্ষত্রের। মহাবিশ্বের সম্প্রসারণ চলতেই থাকলো।
আজ থেকে প্রায় 11 বিলিয়ন বছর আগে অর্থাৎ মহাজাগতিক বর্ষপঞ্জির 16ই মার্চ আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমাদের ছায়াপথ বা মিল্কি ওয়ে গ্যালাক্সির সৃষ্টি হয় এই দিনে। 12ই মেতে এসে মিল্কি ওয়ের চাকতি পায় পূর্ণতা। আর যে আকাশগঙ্গা না থাকলে আজ আমাদের হয়তো অস্তিত্বই থাকতো না। মহাবিশ্বের বয়স ততদিনে 3 বিলিয়ন বছর হয়ে গেছে যখন সৃষ্টি হলো এই আকাশগঙ্গার। মিল্কি ওয়েতে সৃষ্টি হলো, এবার প্রয়োজন সৌরজগতের। পার হতে লাগলো সময়, পার হলো আরও 4 বিলিয়ন বছর। 2রা সেপ্টেম্বর তৈরি হলো আমাদেরই সুপরিচিত সৌরজগৎ। আমাদের পৃথিবীর সৃষ্টি কবে হবে? 9 বিলিয়ন বছর তো হয়ে গেল বিগ ব্যাংয়ের। 6 সেপ্টেম্বর সৃষ্টি হলো সেই প্রাচীন পাথরে আমাদের বৃদ্ধ প্রাচীন আবাস পৃথিবী। আজ থেকে 450 কোটি বছর আগের কথা। একদম প্রাথমিক অবস্থা তখন বসবাসের একেবারেই অযোগ্য। আরও 100 কোটি বছর পর সৃষ্টি হলো চাঁদের। 14ই সেপ্টেম্বর আজকের পশ্চিম অস্ট্রেলিয়ার দিকে সৃষ্টি হলো প্রথম বায়োটিক প্রাণী। 21শে সেপ্টেম্বর জন্ম হলো আদি কোষের, আর 30শে সেপ্টেম্বর শালক সংশ্লেষণের, অর্থাৎ প্রাণ পেয়ে গেল পৃথিবী। 29 অক্টোবর অক্সিজেনও পেয়ে গেল আমাদের গ্রহ। ফলাফল অণুজীবদের মধ্যে যৌন প্রজননের উৎপত্তি। 2রা নভেম্বর নিউক্লিয়াস বিশিষ্ট জটিল কোষের সৃষ্টি হয়, অর্থাৎ পৃথিবী নিজেকে সাজাতে শুরু করে দিয়েছে। এরই মধ্যে নিজেকে নিয়ে প্রচন্ড ব্যস্ত সময় কাটাচ্ছে সে, আর তাকে পাহারা দিয়ে রেখেছে তার চেয়ে অনেক ছোট ঘুরন্ত চাঁদ। বর্তমানে বিজ্ঞানের হাতে যে সমস্ত প্রমাণাদি রয়েছে তার ভিত্তিতেই মহাজাগতিক বর্ষের সময়গুলো নির্ধারণ করা হয়েছে, কিন্তু অনেক ক্ষেত্রেই তা নিয়ে রয়েছে মতবিরোধ। এমনকি বিজ্ঞানীদের মাঝেও রয়েছে যথেষ্ট সন্দেহ। তারাও যথেষ্ট সন্দিহান কিছু বিষয় নিয়ে, যেমন কখনো বলা হয় পৃথিবীতে উদ্ভিদের জন্ম সিলুরিয়ান যুগে, আবার অনেকে বলেন না, তা হয়নি, হয়েছে অর্ডভিসিয়ান যুগে। প্রিক্যাম্ব্রিয়ান যুগের প্রথম দিকে খণ্ডাকৃতির কেঁচোর জন্ম নিয়েও রয়েছে দ্বিধাদ্বন্দ্ব। সুতরাং কসমিক ক্যালেন্ডার যে স্বয়ং সম্পূর্ণ তা কিন্তু বলা যাবে না। চলুন আমরা ক্যালেন্ডারে ফিরে যাই। তাহলে আমরা 1 জানুয়ারির কৃষ্ণ গহ্বর থেকে নভেম্বরে এসে নিউক্লিয়াস বিশিষ্ট প্রাণের খোঁজ পেয়ে গেলাম। এবার পালা ডিসেম্বরের। শুরুটা হয় 5 ডিসেম্বর। প্রথম বহুকোষী প্রাণের জন্ম হয় এই দিনে। সাধারণ প্রাণীর সৃষ্টি ঘটে ডিসেম্বরের 7 তারিখে। 14ই ডিসেম্বরে জন্ম হয় অমেরুদণ্ডী প্রাণী যেমন কেঁচো। 17ই ডিসেম্বর আদি উভচর প্রাণী ও মাছেদের জন্ম। 20শে ডিসেম্বরকে বলা হয় সিলুরিয়ান পর্যায়। এই দিনে ভাস্কুলার উদ্ভিদের সৃষ্টি হয়। ভূপৃষ্ঠে শুরু হয় ভাস্কুলার উদ্ভিদের রাজত্ব। 21 ডিসেম্বর জন্ম নেয় পোকা, সাথে উদ্ভিদের বীজও সৃষ্টি হয়। এটাকে ডেভোনিয়ান পর্যায়ে বলা হয়। 22শে ডিসেম্বর প্রথম উভচর ও প্রথম পাখা বিশিষ্ট পোকা জন্ম নেয়। 23শে ডিসেম্বর শুরু হয় সরীসৃপদের রাজত্ব। এইবার সবচেয়ে কাঙ্ক্ষিত সময় 25শে ডিসেম্বর। ম্যারি ক্রিসমাসের দিনে জন্ম নেয় ডাইনোসর। মেসোজোইক যুগের শুরু। 26শে ডিসেম্বর শুরু হয় ট্রায়াসিক ও প্রথমবারের মতো স্তন্যপায়ী প্রাণীর জন্ম। 27শে ডিসেম্বর প্যানজিয়া নামের সুপার কন্টিনেন্টের ভাঙন শুরু। একটা সময় গোটা পৃথিবীর সমস্ত মহাদেশে একত্রিত ছিল, আর সেই একত্রিত অতি মহাদেশের নামই হলো প্যানজিয়া, আর বাকি অংশ নিয়ে থাকা সেই বিশাল জলরাশির নাম দেয়া হলো প্যান্থালেসা। 350 মিলিয়ন বছর আগে এই দুই ভাই বোনের জন্ম। তো সৃষ্টি তো হতে থাকে মহাদেশ, সাথে শুরু হয় জুরাসিক যুগ। চিন্তা করুন ডাইনোসররা কতদিন রাজত্ব করেছে এই গ্রহে। 100 মিলিয়ন বছরেরও বেশি সময় তাদের রাজত্ব ছিল এই পৃথিবীর বুকে। আজ থেকে 65 মিলিয়ন বছর আগে শেষ হওয়া সেই যুগের ভাগ ছিল 3টি: ট্রায়াসিক, জুরাসিক এবং ক্রিটেশিয়াস। 27শে ডিসেম্বরই সৃষ্টি হলো প্রথম ফুল ও পাখির। এর একদিন পরেই অর্থাৎ 28 ডিসেম্বর এই পৃথিবীতে আঘাত করে সেই উল্কাপিণ্ড। ধ্বংস হয়ে যায় সাজানো গোছানো পৃথিবী। শেষ হয় ক্রিটেশিয়াস যুগের। সাথে হারিয়ে যায় ডাইনোসর। ঘটে 100 মিলিয়ন বছরেরও বেশি পুরনো মেসোজোইক যুগের সমাপ্তি। 30শে ডিসেম্বর জন্ম নেয় প্রাইমেট বা আদিভূচর। এবার 31 ডিসেম্বর, কসমিক ক্যালেন্ডারের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন মানব জাতির জন্য। প্রতিটা মিনিটই নয়, প্রতিটা সেকেন্ডও গুরুত্বপূর্ণ এই দিনে। ভোর 6টা 5 মিনিটে জন্ম নেয় এইপস, যাদের বলা হয় মানুষের সম্ভাব্য আদিপুরুষ। রাত 10টা 24 মিনিট সেই মহেন্দ্রক্ষণ জন্ম নেয় প্রথম মানুষ। রাত 11টা 39 মিনিটে প্রথম পাথরের অস্ত্র ব্যবহার করতে শেখে। 11টা 44 মিনিট নাগাদ শিখে যায় আগুনের ব্যবহার। 11টা 52 মিনিটে জন্ম নেয় শারীরিকভাবে আধুনিক মানুষ, অর্থাৎ আমাদের জন্য।
রাত 11:59:20 শেখে কৃষিকাজের ব্যবহার, 11:59 33 সেকেন্ডে শেষ হয় বরফ যুগ, 35 সেকেন্ডে মানুষের প্রথম সভ্যতা গড়ে ওঠে প্রথম শহর, 51 সেকেন্ডে প্রথম লিখিত বর্ণমালা প্রস্তুত করে মানুষ, 52 সেকেন্ডে ব্রোঞ্জ, 53 সেকেন্ডে লৌহ যুগে প্রবেশ করে, 54 সেকেন্ডে বুদ্ধের জন্ম, কিং ডাইনেস্টি, অশোকের জন্মের সাথেই রোমান সাম্রাজ্যের গঠন, 55 সেকেন্ডে যীশু খ্রিস্টের জন্ম ও গুপ্ত সাম্রাজ্যের গঠন, 56 সেকেন্ডে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম, বাইজেন্টাইন সাম্রাজ্যের উত্থান ও জন্ম নেয় মায়ান সভ্যতা, 58 সেকেন্ডে ক্রুসেডস মঙ্গলদের রাজ্যের উত্থান, ক্রিস্টোফার কলম্বাসের আমেরিকা ভ্রমণ ও ইউরোপে রেনেসাঁসের শুরু, 59 সেকেন্ডে বিজ্ঞান গবেষণার প্রসার, শিল্প বিপ্লব, মহাকাশ গবেষণা, চন্দ্র বিজয়, প্রথমবারের মতো মহাকাশে বুদ্ধিমান প্রাণীর সন্ধানে ব্যস্ত বিজ্ঞানীরা। বর্তমান মানব সভ্যতা নতুন বছরের প্রথম সেকেন্ড, অর্থাৎ আমরা যারা ভিডিওটি এই মুহূর্তে দেখছি তারা আছি নতুন ক্যালেন্ডারের প্রথম দিনের প্রথম সেকেন্ডে। কার্ল সেগানের 1977 সালের দ্য ড্রাগনস অফ এডেন বইতে এই মহাজাগতিক বর্ষপঞ্জি উপস্থাপন করা হয়। বইটিতে মহাজাগতিক বর্ষপঞ্জি নামে একটি পৃথক অনুচ্ছেদ রয়েছে। এই বই নন ফিকশন ক্যাটাগরিতে পুলিৎজার পুরস্কার জিতে নেয়। 1980 সালে কার্ল সেগান কসমস আ পার্সোনাল ভয়েজ নামে একটি টিভি সিরিজ নির্মাণ করেন। তিনি এই সিরিজের প্রথম পর্বে মহাজাগতিক বর্ষপঞ্জি তুলে ধরেন। সুতরাং দেখা যাচ্ছে মানব জাতির ইতিহাস পুরো বছরের শেষ দিনের শেষ 8 ঘন্টা। 13.8 বিলিয়ন বছরের ইতিহাস কার্ল সেগানের এক ক্যালেন্ডারের পাতায়, আমাদের এই এক ভিডিওতে। এখনও কিন্তু শেষ হয়নি গবেষণা, সাথে আছে অনেক দ্বিমত এই ক্যালেন্ডার নিয়ে। দিনক্ষণের হিসেবেও পার্থক্য আছে বেশ কয়েক জায়গায়। আর কেউই কার্ল সেগানের মতো করে মহাশূন্যের অসাধারণ মহিমা ব্যাখ্যা করতে পারেনি। অনায়াসে দেখে ফেলতে পারেন তার অমর সৃষ্টি কসমস আ পার্সোনাল ভয়েজ নামের টিভি সিরিজটি, তাহলে হয়তো আরও পরিষ্কার ধারণা পেয়ে যাবেন কসমিক ক্যালেন্ডার সম্পর্কে। সাথে দেখে ফেলতে পারেন নীল টাইসনের উপস্থাপনায় কসমস আ স্পেস টাইম অডিসি। কার্ল সেগান সারা জীবন অনুসন্ধান করে গেছেন এই মহাবিশ্বে স্থান ও সময়ের মাঝে আমাদের অবস্থানের, কিভাবে আমরা আজকে অবস্থানে আসলাম, ভবিষ্যৎ পৃথিবীতে আমাদের অবস্থান কেমন হবে, আমাদের পূর্বপুরুষরা কিভাবে চিন্তা করত, এই সমগ্র মহাবিশ্বে পৃথিবী কি একমাত্র গ্রহ যেখানে প্রাণের বিকাশ ঘটেছে, নাকি অন্য কোনো সভ্যতা মহাবিশ্বের অন্য প্রান্তে বসে আমাদেরই মতো চিন্তা করছে। তিনি সবাইকে বোঝাতে চেয়েছেন সমগ্র মহাবিশ্বের তুলনায় আমাদের অবস্থান কতই না নগণ্য। তিনি মানব জাতির পৃথিবীতে টিকে থাকার গুরুত্ব সম্পর্কে যতটুকু বলেছেন ততটুকুই তুলনা করেছেন মহাবিশ্বের বিশালতার সাথে পৃথিবীর ক্ষুদ্রতার। মহাবিশ্বের শেষ কোথায়? আমাদের সবার মনে কখনো না কখনো এই প্রশ্ন জাগে। আমরা কি খুঁজে পাবো মহাবিশ্বের শেষ প্রান্ত? উত্তরটা কিন্তু খুব সহজ, আমরা কখনোই মহাবিশ্বের শেষ প্রান্তে পৌঁছতে পারবো না। কারণ হলো, আমরা যদি মহাবিশ্বের বাইরের দিকে একটা সরল রেখা ধরে ক্রমাগত বিরামহীনভাবে অনন্তকাল ধরে যেতেই থাকি, তারপরেও আমাদের পক্ষে কখনোই মহাবিশ্বের শেষ সীমানায় পৌঁছানো সম্ভব হবে না। বরং আমরা যেই জায়গা থেকে শুরু করেছিলাম আবার সেইখানেই ফিরে আসার সম্ভাবনা রয়েছে অনেক বেশি। আর ততক্ষণে হয়তো আমাদের আরেকবার চেষ্টা করার উৎসাহ আর থাকবে না। আমাদের জন্য মহাবিশ্বটা তত দূর লম্বা যতদূর পর্যন্ত আলো মহাবিশ্বের সৃষ্টির পর থেকে আজ পর্যন্ত পৌঁছতে পেরেছে। এই দৃশ্যমান বিশ্ব যেটা সম্পর্কে আমরা জানি বা যেটা নিয়ে কথা বলতে পারি, মিলিয়ন 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 মাইল ব্যাপী বিস্তৃত। এরপরে আরও যা আছে সেটার হিসাব হয়তো সংখ্যা দিয়ে প্রকাশ করা যাবে না। শূন্যের মর্ম গণিতবিদরা ঠিকই বলছে, পদার্থবিজ্ঞানীদের কাছে শূন্যের মর্ম তো হীরার থেকেও দামি। কেমন হতো যদি মহাবিশ্বের শেষ সীমানায় পৌঁছতে পারতাম? কেমন দেখা যেত সম্পূর্ণটা একবারে? না, আজ নয়, ভয়েস অফ ঢাকার একদম আলাদা পর্ব নিয়ে থাকবে সেটা। এই ভিডিও নিয়ে কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। সনেট আজকের মতো বিদায় নিচ্ছি ভয়েস অফ ঢাকা থেকে। পরবর্তী ভিডিও নিয়ে শীঘ্রই হাজির হব।